সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। নোভাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা শুরু করব এসএসসি বায়োলজি চ্যাপ্টার 8 রেচন প্রক্রিয়া নিয়ে। তো শুরুতেই আমার পরিচয়টা দিয়ে নিই। আমি জেকেএম মুবিন, পড়াশোনা করছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ঢাকায়। আমি এই মুহূর্তে এমবিবিএস সেকেন্ড ইয়ারে আছি। তো চ্যাপ্টার শুরু করার আগে তোমাদের যে জিনিসটা মূলত জানতে হবে সেটা হচ্ছে রেচন প্রক্রিয়া। এখন এই রেচন কথাটার মানে কি সেটা আমাদের শুরুতে জেনে নিতে হবে। রেচন শব্দের অর্থ হচ্ছে বর্জ্য নিষ্কাশন। অর্থাৎ আমাদের মানবদেহে প্রতিনিয়ত নানা ধরনের বিপাকীয় কাজ সম্পন্ন হচ্ছে। যেমন ধরো, আমরা শর্করা খাচ্ছি, আমিষ খাচ্ছি, স্নেহ পদার্থ খাচ্ছি, যেগুলো আমাদের প্রতিটা কোষে গিয়ে জারিত হচ্ছে এবং তার ফলে বিভিন্ন বর্জ্য পদার্থ উৎপন্ন হচ্ছে। এখন এই বিভিন্ন বর্জ্য পদার্থের মধ্যে সেটা হতে পারে কার্বন ডাই অক্সাইড, হতে পারে নাইট্রোজেন ঘটিত বিভিন্ন বর্জ্য পদার্থ, কিংবা অন্য কিছু। এখন এই বর্জ্য পদার্থগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর, এগুলো বিভিন্ন বিষক্রিয়ার জন্ম দিতে পারে। যেমন এই যে কার্বন ডাই অক্সাইডের কথা আমি বললাম, এই কার্বন ডাই অক্সাইডটা আমরা ফুসফুস কিংবা লাংসের মাধ্যমে দেহের বাইরে নিষ্কাশন করি। একইভাবে এই যে নাইট্রোজেন ঘটিত যে পদার্থগুলো উৎপন্ন হলো, সেগুলোকে আমাদের দেহের বাইরে নিষ্কাশিত করতে হবে। এই চ্যাপ্টারে আমরা মূলত এই নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো ঠিক কিভাবে দেহের বাইরে নিষ্কাশন হচ্ছে, কোন অঙ্গের মাধ্যমে হচ্ছে এবং সেই অঙ্গের কোন সমস্যার কারণে আমাদের দেহে কি কি সমস্যা হবে সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। দেখো, এখানে আমি কোনো জটিল টার্মিনোলজি আজকের ক্লাসে ইউজ করবো না, তোমাদের ক্লাসটাকে আমি বোরিং করতে চাই না। তোমাদের এসএসসি মেইন বইয়ে যা আছে আমি সেটাই তোমাদের মতো করে সহজ ভাষায় এক্সপ্লেইন করার চেষ্টা করব। দেখো, এখানে লিখেছে জীবদেহে কোষের ভিতর অসংখ্য রাসায়নিক বিক্রিয়া ঘটে। এখন এই রাসায়নিক বিক্রিয়ার ফলে আমি যেটা বললাম যে বিভিন্ন বর্জ্য পদার্থ উৎপন্ন হলো, এই যেমন কার্বন ডাই অক্সাইডের কথা বললাম, সেটা তোমাদের বইয়ে লেখা আছে। এরপরে আমি বললাম কি নাইট্রোজেন ঘটিত বিভিন্ন বর্জ্য পদার্থের কথা। এর মধ্যে তোমার থাকতে পারে ইউরিয়া, থাকতে পারে ইউরিক অ্যাসিড, কিংবা ক্রিয়েটিনিন। এই পদার্থগুলো আমাদের দেহের বাইরে নিষ্কাশন হয় যে অঙ্গের মাধ্যমে, সেটা হচ্ছে বৃক্ক বা কিডনি। এই চ্যাপ্টারে আমরা মূলত কিডনির বিভিন্ন ফাংশন এবং কিডনির কোনো সমস্যা হলে দেহে কি কি ইম্প্যাক্ট করতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো, চ্যাপ্টারের শুরুতেই তোমাদের যে একটা ফিগার দেওয়া আছে, এই ফিগারটা আমরা এক্সপ্লেইন করব, তবে ইন্ট্রোডাক্টরি কিছু কথা এখানে বলা আছে, সেগুলো আমরা আগে এক্সপ্লেইন করে নিই। শুরুতে যে জিনিসটা লেখা আছে, দেখো, রেচনের একটা সংজ্ঞা লেখা আছে। এই ডেফিনিশনটা আমরা পরীক্ষার খাতায় মেইন বই থেকেই লেখার চেষ্টা করব, কারণ মেইন বইয়ের বাইরে লিখলে অনেক টিচার মার্কস দিতে চান না। তবে জিনিসটা কি সেটা আমাদের আগে বুঝতে হবে। রেচন মানবদেহের একটি জৈবিক প্রক্রিয়া, যার মাধ্যমে দেহে বিপাক প্রক্রিয়া উৎপন্ন নাইট্রোজেন ঘটিত ক্ষতিকর বর্জ্য পদার্থগুলো বের করে দেওয়া হয়। এতটুকু লিখলে তোমার 1 মার্কস পাওয়ার জন্য এটা ইনাফ। তবে প্রতিটা ডেফিনেশনে কিছু কি ওয়ার্ডস থাকে যেগুলো বাদ দিলে কখনো তুমি পরীক্ষা মার্কস পাবা না। যেমন রেচন একটি জৈবিক প্রক্রিয়া, এই জৈবিক কথাটা তোমাকে উল্লেখ করতে হবে। রেচনের মধ্যে আমরা কি বের করি? নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ বের করি। এই কথাটা না লিখলে তোমার ডেফিনেশনটা ক্লিয়ার করো না, অর্থাৎ তুমি মার্কস পাবা না। সো পরীক্ষায় আমরা এই জিনিসগুলো খেয়াল রাখবো। দেখো, যে কথাগুলো আমি বলেছি এখানেই সেগুলো লেখা আছে। দেহের বিষাক্ত পদার্থ নিষ্কাশিত হয় যেই তন্ত্রের মাধ্যমে আমি এই বিষাক্ত পদার্থগুলো দেহের বাইরে বের করে দিই, সেই তন্ত্রটার নাম হচ্ছে রেচন তন্ত্র। আশা করি রেচন এবং রেচন তন্ত্রের কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এখানে একটা গুরুত্বপূর্ণ লাইন আছে। আমরা যে বলেছি বৃক্ক হচ্ছে আমাদের প্রধান রেচনাঙ্গ, এই বৃক্কের একক হচ্ছে নেফ্রন। নেফ্রন সম্পর্কে আমরা ডিটেইলস সামনে দেখব।
দেখো রেচন পদার্থ বলতে বারবার একটা কথা বলা হয়েছে, নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ। এই লাইনটা যাতে আমরা কোনোভাবেই মিস করে না যাই সেদিকে খেয়াল রাখতে হবে। মূত্রের 95% বা এই কথা কিন্তু তোমাদের এমসিকিউতে আসবে, এগুলো একটু ডিটেইলস পড়ে নিবে এইগুলো থেকে। এরপর হচ্ছে যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলোর আমি নাম বললাম, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এই নামগুলো ইম্পর্টেন্ট। আরেকটা লাইন এখানে খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের আমিষ জাতীয় খাবার খেলে মূত্রের অম্লতা বৃদ্ধি পায়। আবার তুমি যদি ফলমূল এবং শাকসবজি খাও সেক্ষেত্রে ক্ষারীয় মূত্র তৈরি হতে পারে। ইন্ট্রোডাকশনে এতটুকুই ইনাফ, এর বেশি আশা করি তোমাদের এসএসসি পর্যায়ে আর লাগবে না। এরপরে আমরা চ্যাপ্টারের মেইন অংশে ঢুকে পড়বো, অর্থাৎ কিডনির স্ট্রাকচার এবং লোকেশন সম্পর্কে জানবো। দেখো এখানে লেখা আছে মানব দেহের উদর গহ্বরের পিছনের অংশে মেরুদণ্ডের দুই দিকে এবং বক্ষ পিঞ্জরের নিচে পিঠ সংলগ্ন অবস্থায় দুইটি বৃক্ক অবস্থান করে। কিডনির লোকেশনটা চলো আমি তোমাদেরকে আসলে একটা ফিগার দেখিয়ে নিয়েছি, তাহলে তোমাদের গুলো বোঝানো সহজ হবে। এই দেখো বইয়ে যে লাইনটা বলা হয়েছে সেটা হচ্ছে বক্ষ পিঞ্জরের নিচে এবং উদর গহ্বরে। এই লাইনটা ধরে আসলে কি বোঝায়? দেখো এটা হচ্ছে আমাদের ফুল হিউম্যান বডি। এই হিউম্যান বডিতে আমাদের এখানে থাকে ডায়াফ্রাম বা মূত্রচ্ছদ। এই ডায়াফ্রাম দিয়ে আমরা দুইটা পার্টে ভাগ করি। উপরের পার্টটার নাম হচ্ছে থোরাক্স বা বক্ষ গহ্বর এবং নিচের পার্টটার নাম হচ্ছে অ্যাবডোমেন বা উদর গহ্বর। আমাদের যে দুইটা কিডনি, এই দুইটা কিডনি থাকে বক্ষ পিঞ্জরের নিচে অর্থাৎ উদর গহ্বর বা অ্যাবডোমেনে। অ্যাবডোমেনের লেফট সাইডে একটা কিডনি থাকে, রাইট সাইডে একটা কিডনি থাকে। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের মনে রাখতে হবে, তোমাদের এসএসসি বায়োলজি বই এটা লেখা নেই, তবুও জেনে রাখা ভালো। সেটা হচ্ছে আমাদের এই যে রাইট কিডনি এবং লেফট কিডনি, এর মধ্যে দেখো রাইট কিডনিটা কিন্তু একটু নিচে থাকে। আমরা সবকিছু বুঝে বুঝে পড়বো, এই জিনিসটা মুখস্থ করা আসলে কোনো বিষয় না। লেফট কিডনির থেকে রাইট কিডনি কিছুটা নিচে অবস্থান করছে। এই অবস্থানের কারণ হচ্ছে আমাদের উদর গহ্বরের ডান পাশে আমাদের লিভার থাকে, লিভার বা যকৃৎ। এই লিভার রাইট সাইডে অবস্থানের কারণে আমাদের রাইট কিডনিটা একটু নিচে নেমে এসেছে, এটাই হচ্ছে একমাত্র কারণ। আশা করি কিডনির অবস্থানটা তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমি তোমাদের বই অনুসারে বাকি যে কথাগুলো লেখা আছে সেগুলো এক্সপ্লেইন করার চেষ্টা করি আগে। দেখো এখানে কিডনির আরেকটু বর্ণনা দেওয়া হয়েছে, যেখানে লেখা আছে প্রতিটি বৃক্ক দেখতে শিং বীজের মতো, কিডনির শিং আমরা অলরেডি দেখে ফেলেছি এবং রং লালচে সেটাও আমরা দেখে ফেলেছি। কিডনির বাইরের পার্শ্ব উত্তল এবং ভিতরের পার্শ্ব অবতল হয়, সেটা আমরা অলরেডি এখানে দেখেছি। এই দেখো এইটা হচ্ছে কিডনির ভিতরের পার্ট, এটা হচ্ছে অবতল বা কনকেভ, আর এই যে বাইরের পার্ট এটা হচ্ছে উত্তল, এটা হচ্ছে কনভেক্স। আচ্ছা এখানে আরেকটা যে কথা বলা হয়েছে, দেখো খুবই ইম্পর্টেন্ট একটা কথা, ভিতর থেকে ইউরেটার এবং রেনাল শিরা বের হয় এবং রেনাল ধমনী বৃক্কে প্রবেশ করে। এই কথাটা তোমাদের এই মুহূর্তে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা লাইন, সেটা হচ্ছে ইউরেটার এবং রেনাল শিরা বের হয় এবং ধমনী প্রবেশ করে। এখন এটা কেন? আমাদের মানব দেহে যত অর্গান আছে প্রত্যেকটা অর্গানে আমাদের ব্লাড সাপ্লাই দরকার। এটা শুধুমাত্র যে তোমাদের কিডনি পড়ার ক্ষেত্রে কাজে লাগবে এমন না, সামনে তোমরা যখন লাংস পড়বা, স্টোমাক পড়বা, প্রতিটা অর্গানের ক্ষেত্রে লাগবে। প্রতিটা অর্গানের মধ্যে অসংখ্য সেল আছে, সেল বা কোষ। এই কোষগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের অক্সিজেন সাপ্লাই দরকার। এই অক্সিজেন সাপ্লাই গুলো অর্গান পায় আর্টারি বা ধমনী থেকে। এখন অক্সিজেনযুক্ত রক্ত ওই অর্গানে ঢুকলো, অর্গানে বিভিন্ন বিপাকীয় প্রক্রিয়ায় অক্সিজেনটা খরচ হলো এবং কার্বন ডাই অক্সাইড তৈরি হলো। সেই কার্বন ডাই অক্সাইডটাও রক্তের মাধ্যমে বের হয়ে আসে এবং রক্তের যেই নালী এটাকে বের করে নিয়ে আসে সেটার নাম হচ্ছে শিরা বা ভেইন। আমাদের বডিতে ম্যাক্সিমাম ক্ষেত্রে যতগুলো আর্টারি আছে তার প্রত্যেকটা জায়গায় দেখবা কোনো না কোনো করেসপন্ডিং ভেইন আছে, অর্থাৎ যেখানে ধমনী আছে সেখানেই শিরা আছে। সো কিডনির ক্ষেত্রে যে জিনিসটা, এই ধমনী ঢুকলো এবং শিরা বের হয়ে আসলো। এবং আরেকটা জিনিস যেটা বের হবে সেটা হচ্ছে ইউরেটার। এখন এই ইউরেটারের কাজটা কি সেটা আমরা ধীরে ধীরে দেখবো, বাট আপাতত যতটুকু জানা দরকার সেটা হচ্ছে ইউরিয়া এই কিডনির ভিতরে যে ইউরিনটা ফর্ম হলো সেই ইউরিন বা মূত্রটাকে ক্যারি করে বাইরের দিকে নিয়ে আসবে।
এই জায়গাটুকুতে এতটুকুই কিনা। চলো আমরা নেক্সট পেজে চলে যাই। আচ্ছা, এখানে আরেকটা লাইন আছে, দেখো, এটা দেখে রাখতে পারো। ইউরেটারের ফাইনাল ফিগের প্রশস্ত অংশকে বলা হয় রেনাল পেলভিস। ঠিক আছে, এটা আমরা পরের পেজে একটা সুন্দর ফিগার আছে, সেখান থেকে দেখে নিই। দেখো, এই যে ইউরেটারটা, আসলে তোমরা দেখতে পাচ্ছ এই ইউরেটারের প্রশস্ত যে পার্টটা, এই পার্টটাকে আমরা বলি পেলভিস। ওকে, আচ্ছা, এই ফিগারটাতে আমরা আসবো, আলোচনা করে নিই। আচ্ছা, এখানে যে বর্ণনাটা হচ্ছে, এই ক্রস সেকশনটা তোমাদের এক্সামে ফিগার ড্রয়িং এর ক্ষেত্রে অনেক সময় আসে, তো এটা তোমরা শিখে রাখো। এই ফিগারটা তোমাদের 3 মার্কসের প্রয়োগমূলক বা 4 মার্কসের দক্ষতামূলক কোশ্চেনে আসতে পারে। দেখো, কিডনির এটা হচ্ছে, আমি এই কিডনিটাকে সামনে দিয়ে এভাবে কেটে নিয়ে একটা ক্রস সেকশন করেছি। ক্রস সেকশনে আমরা বাইরে থেকে এই যে পার্টটা দেখতে পাচ্ছি, দেখো আমি রেড কালার দিয়ে যেটা মার্ক করছি, এই জায়গাটার নাম হচ্ছে ক্যাপসুল। এটা কিডনির বাইরের পার্ট। আচ্ছা, দেখো এখানে মার্ক করা গেছে বৃক্ক ক্যাপসুল। ক্যাপসুল থেকে ভিতরে ঢোকার পর আমি সর্বপ্রথম যেই পার্টটাতে যাব, সেই পার্টটার নাম হচ্ছে কর্টেক্স। দেখো, এটা আমি গ্রিন কালার দিয়ে মার্ক করছি। এই যে সম্পূর্ণ পার্টটা দেখতে পাচ্ছ, এই পার্টটার নাম হচ্ছে কর্টেক্স। ওকে, এবং কর্টেক্সের ভিতর আমি অন্য একটা কালার দিয়ে মার্ক করি, ব্লু কালার দিয়ে মার্ক করলাম। এই পার্টটার নাম হচ্ছে মেডুলা। এখন এই কর্টেক্স এবং মেডুলা প্রত্যেকটা পার্টের আলাদা আলাদা কিছু কাজ আছে। যেমন আমরা নেফ্রন সম্পর্কে পড়েছি, বৃক্কের গঠন এবং কার্যকরী একক। সেই কর্টেক্সের কিছু নেফ্রন থাকে কর্টেক্সে, এবং কিছু পার্ট থাকে মেডুলাতে। সেগুলো প্রত্যেকের আলাদা আলাদা কিছু কাজ আছে, যেটা তোমাদের এসএসসি পর্যায়ে আসলে খুব বেশি দরকার হবে না। আচ্ছা, দেখো আমি যে কথাটা বললাম, এখানে ঠিক সেইগুলোই বইয়ে লেখা আছে। ক্যাপসুল সংলগ্ন অংশকে বলা হয় কর্টেক্স, ভিতরের অংশকে বলা হয় মেডুলা। এটা আলাদা করে পড়লেই হবে। আচ্ছা, এরপরে যে কথাটা লেখা আছে, মেডুলায় সাধারণত 8 থেকে 12টি রেনাল পিরামিড থাকে। দেখো, এই জিনিসগুলো হচ্ছে রেনাল পিরামিড। আমি ভালো করে মার্ক করে দিই। এদের অগ্রভাগ প্রসারিত হয়ে রেনাল প্যাপিলা গঠন করে। এই যে দেখো রেনাল পিরামিড যেগুলো আছে, এগুলো সামনের দিকে এসে রেনাল প্যাপিলা ফর্ম করবে। এই রেনাল প্যাপিলাগুলোই পরবর্তীতে পেলভিসে উন্মুক্ত হবে এবং ইউরেটারের মাধ্যমে বাইরে বের হয়ে আসবে। এরপরে যে জিনিসটা দেখা হয়েছে, প্রতিটি বৃক্কে 20টা এক ধরনের নালিকা থাকে, যাকে বলা হয় ইউরিনিফেরাস নালিকা। এই ইউরিনিফেরাস নালিকা জিনিসটা হচ্ছে নেফ্রন এবং কালেক্টিং ডাক্ট এর সমন্বয়ে তৈরি। আমরা নেফ্রনের ফিজিওলজিক্যাল স্ট্রাকচার সামনে দেখব, বাট তার আগে যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে নেফ্রনের কাজটা আসলে কি। নেফ্রনের কাজ হচ্ছে আমাদের যে রক্তের প্লাজমা রয়েছে, তোমরা সবাই জানো আমাদের রক্তে 55% হচ্ছে প্লাজমা, সেই প্লাজমার 90% হচ্ছে আবার পানি। সো এই প্লাজমায় বিভিন্ন ধরনের প্লাজমা প্রোটিন থাকে এবং বিভিন্ন বর্জ্য পদার্থ থাকে। প্লাজমা থেকে বর্জ্য পদার্থগুলোকে আলাদা করে, অর্থাৎ ফিল্ট্রেশনের মাধ্যমে ইউরিন তৈরি করাটাই হচ্ছে নেফ্রনের কাজ। চলো নেফ্রনের গঠনের আমরা আগে চিত্রটা দেখে আসি, তারপর আমরা বইয়ের লাইনগুলো এক্সপ্লেইন করবো একে একে। দেখো, এটা হচ্ছে একটা নেফ্রন। ঠিক আছে, নেফ্রনের যে পার্টগুলো সম্পর্কে আমাদেরকে আগে জানতে হবে। নেফ্রনে রয়েছে তোমার এই যে পার্টটা, এই জায়গাটার নাম হচ্ছে রেনাল কর্পাসল বা ম্যালপিজিয়ান বডি, এবং এই যে বাকি পার্টটুকু রয়েছে এটা হচ্ছে সম্পূর্ণ নালিকা। আচ্ছা, নালিকা পার্টে আমরা পরে আসি। ম্যালপিজিয়ান বডির মধ্যে দেখো এই যে তোমরা রক্তের কৈশিক জালিকা দেখতে পাবা কিছু, ব্লাড ক্যাপিলারিস, সেটার নাম হচ্ছে গ্লোমেরুলাস, এবং এই গ্লোমেরুলাসকে বেষ্টন করে যে জায়গাটা আছে এটার নাম হচ্ছে বোম্যান্স ক্যাপসুল। এখন এই গ্লোমেরুলাস এবং বোম্যান্স ক্যাপসুল সম্পর্কে আমরা যদি ডিটেইলস বলতে যাই, দেখো আমরা শুরুতেই বলেছি আর্টারি ব্লাড সাপ্লাই দেয় এবং ভেইন হচ্ছে
দূষিত রক্তটাকে অর্থাৎ কার্বন ডাই অক্সাইড এবং বর্জ্য পদার্থযুক্ত রক্তটাকে বের করে নিয়ে আসি। এখন প্রতিটা নেফ্রনে একটা অ্যাফারেন্ট ধমনী ঢুকবে এবং একটা ইফারেন্ট ধমনী বের হবে। এখন কোন ধমনীটা ঢুকবে এবং কোন ধমনীটা বের হবে সেটা নিয়ে আমাদের মধ্যে একটা প্যাচ লাগে। আমরা অ্যাফারেন্ট ধমনীর শুরু করবো এ দিয়ে এবং ইফারেন্টের প্রথমত হচ্ছে ই। আমরা এভাবে মনে রাখবো যে অ্যাফারেন্ট ভিতরে ঢুকে এবং ইফারেন্ট বের হবে। এখন এই অ্যাফারেন্ট ধমনী দিয়ে যে রক্তটা যাচ্ছে সেই রক্তটাতে বিভিন্ন বর্জ্য পদার্থ রয়েছে। সেই বর্জ্য পদার্থটাকে ছাঁকনির মাধ্যমে যে অবশিষ্ট অংশটা থাকে সেই বিশুদ্ধ রক্তটা ইফারেন্ট ধমনীর মাধ্যমে আমাদের মূল রক্ত প্রবাহে ফেরত যায় এবং বর্জ্য পদার্থ যুক্ত যে অংশটা আছে সেটা আমাদের এই নালীর মাধ্যমে এদিকে আসতে থাকবে। এখন আমরা আসি নালিকা যুক্ত অংশগুলোর আমরা নাম বলবো। শুরুতে আমরা বলবো কি নিকটবর্তী প্যাচানো নালিকা বা প্রক্সিমাল কনভলভেটিভ টিউবিউল। এরপরে দেখবা একটা সরু অংশ আছে, এই সরু অংশটার নাম হচ্ছে হ্যান্ডিল লুপ। এরপরে আসবে প্রান্তীয় প্যাচানো নালিকা বা ডিস্টাল কনভলভেটিভ টিউবিউল এবং সবার শেষে আসবে সংগ্রাহক নালিকা বা কালেক্টিং ডাক্ট। এখন মনে করো তোমার এখানে যে ইউরিন এখনো তৈরি হয়নি, এখানে যে প্লাজমার ছাঁকন করার পর যে অংশটা আসছে সেটার নাম আমরা দিই আলট্রাফিলট্রেট। এখন আলট্রাফিলট্রেট এখান দিয়ে যখন যাবে তখন এর কিছু অংশ রিঅ্যাবজর্পশন বা পুনঃশোষণ হবে এবং এখানে কিছু পদার্থ সিক্রেশন হবে। এই সম্পূর্ণ প্রসেসের পর সংগ্রাহক নালিকা দিয়ে বের হয়ে রেনাল পেলভিস দিয়ে যে অংশটা বাইরে বের হয়ে আসবে সেটাই আলটিমেটলি আমাদের ইউরিনটা ফর্ম করবে। চলো এখন আমরা তোমাদের বই অনুসারে যতটুকু লাগবে ততটুকু আলোচনা করে আসি। দেখো নেফ্রনের বর্ণনা এখানে দেওয়া আছে, তাই আমি বলে ফেলেছি, তারপর তোমাদের বই থেকে একটু মার্ক করে দিই। নেফ্রনের ডেফিনেশনটা এখানে লেখা আছে, প্রতিটা বৃক্কে 10 থেকে 12 লক্ষ নেফ্রন থাকে। এই লাইনটা ইম্পর্টেন্ট, তোমাদের এমসিকিউতে অনেক সময় দিয়ে বসে। এবং নেফ্রনের দুইটা পার্ট, একটা হচ্ছে রেনাল কর্পাসল আর একটা হচ্ছে রেনাল টিউবিউল। রেনাল কর্পাসলের মধ্যে আমি বলে ফেলেছি অলরেডি, এখানে একটা পার্ট হচ্ছে গ্লোমেরুলাস এবং একটা হচ্ছে বোম্যান্স ক্যাপসুল, যেটা তোমাদেরকে ফিগার দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা পরের পেজে চলে যাব। আচ্ছা, অ্যাফারেন্ট আর্টারিওল আমরা দেখিয়ে দিয়ে এসেছি এই যে এই জায়গাটাতে, এবং অ্যাফারেন্ট আর্টারিওল ভিতরে থেকে 50টি কৈশিক জালিকা তৈরি করে। এটার নাম হচ্ছে গ্লোমেরুলার ক্যাপিলারি প্লেক্সাস, বা এখানে সংক্ষেপে গ্লোমেরুলাস বোঝানো হয়েছে। এরপরে ইফারেন্ট আর্টারিওল বের হয়ে আসে। ইফারেন্ট আর্টারিওল হচ্ছে বিশুদ্ধ রক্তটা জাস্ট আমাদের মেইন ব্লাড ফ্লোতে ব্যাক করায়। দেখো গ্লোমেরুলাস থাকনির মতো কাজ করে, এটা আমাদের সময় প্রচুর এমসিকিউতে দিত, তোমাদের সময় দিই। আলট্রাফিলট্রেটের কথা আমি অলরেডি আলোচনা করে ফেলেছি। আচ্ছা, এরপরে আমাদের যে রেনাল টিউবিউল আছে সেটাকে 3টা পার্টে আমরা ভাগ করেছি, যেটা আমরা অলরেডি ফিগার দেখিয়ে ফেলেছি। দেখো বইও ঠিক সেভাবেই লেখা আছে, নিকটবর্তী প্যাচানো নালিকা, হ্যান্ডিল লুপ এবং প্রান্তীয় প্যাচানো নালিকা। আশা করি এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। তো আমরা পরের পার্টে চলে যাই। দেখো এখানে হচ্ছে আমাদের যে ইউরিন তৈরি করার যে প্রসেসটা সেটা বর্ণনা করা আছে, বাট এটা তোমাদের এসএসসি লেভেলে খুব বেশি লাগবে না, তোমরা জাস্ট ফিগারটা একবার দেখে ভিজুয়ালাইজ করে নেবে জিনিসটা। দেখো এই যে তোমাদের অ্যাফারেন্ট আর ডিফারেন্ট আর্টারিওল এখানে দেখানো হয়েছে। এখানে আলট্রাফিলট্রেটটা আসবে, আলট্রাফিলট্রেটটা প্রক্সিমাল কনভলভেটেড টিউবিউল, এরপর হচ্ছে হ্যান্ডিল লুপ, হ্যান্ডিল লুপ শেষে ডিস্টাল কনভলভেটেড টিউবিউল হয়ে কালেক্টিং ডাক্টে উন্মুক্ত হবে এবং এই কালেক্টিং ডাক্টটা শেষ পর্যন্ত গিয়ে ইউরেটারে উন্মুক্ত হবে। এভাবেই আমাদের ইউরিনটা প্রডিউস হবে। আচ্ছা, কিডনির কাজটা অনেক সময় আসে এক্সামে, এটা আমরা সংক্ষেপে আলোচনা করব। দেখো এই জিনিসটা এমসিকিউতে আসে, একজন মানুষ ডেইলি 1500 ml বা 1.5 লিটার মূত্র ত্যাগ করে। মূত্রে ইউরিন, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন ইত্যাদি নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ থাকে। এগুলো আমরা শুরুতে আলোচনা করে এসেছি, এই পদার্থগুলো তোমাদের জন্য ক্ষতিকর, তাই এগুলোকে দেহ থেকে বের করে দিতে হবে। আচ্ছা, এখানে আরেকটা যেটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে
একটি নির্দিষ্ট পর্যায় পর্যন্ত পূর্ণ হলে মূত্রত্যাগের ইচ্ছা থাকে। এটা অনেক বইয়ে লেখা আছে। আমাদের যে মূত্রথলি এখনো পড়াইনি, এই মূত্রথলির 1/3 বা 1/3 যখন ফিল আপ হয় তখনই আমাদের ইউরিন ত্যাগ করার ইচ্ছাটা জাগে। আচ্ছা, কিডনির আরেকটা ইম্পর্টেন্ট কাজ এখানে বলা হয়েছে, এখানে হচ্ছে সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড থেকে পরিমাণ নিয়ন্ত্রণ করে। সেটা তোমরা সামনের ক্লাসে আরো ডিটেইলস জানবে, এসএসসি পর্যায়ে তোমাদের খুব বেশি এটা লাগবে না। আচ্ছা, নেক্সট টপিক হচ্ছে অসমো রেগুলেশনে বৃক্কের ভূমিকা। এখন আমাদের শুরুতে জানতে হবে যে অসমো রেগুলেশন জিনিসটা আসলে কি। দেখো, রেগুলেশন এর মানে হচ্ছে মেইনটেনেন্স। অর্থাৎ কোনো একটা জিনিস একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে নিয়ন্ত্রণ করা, সেটাই হচ্ছে রেগুলেশন। এবং অসমো দ্বারা বোঝাচ্ছে অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেলস, যেটা তোমাদের জন্য এখন বোঝাটা খুবই টাফ হয়ে যাবে। আমি যদি সংক্ষেপে বলি, অসমো রেগুলেশন জিনিসটা হচ্ছে আমাদের দেহে পানি এবং খনিজ লবণের ভারসাম্য রক্ষা। এখন এখানে বইয়ে অনেক ইজি করে লেখা আছে, আমি যদি সংক্ষেপে সহজে এক্সপ্লেইন করতে যাই, দেখো, তোমাদের মনে করো একদিনে ডেইলি হচ্ছে 2 লিটার পানি ইনটেক করার কথা বা পানি পান করার কথা। তুমি কোনো কারণে 4 লিটার পানি ইনটেক করে ফেলেছো, তখন তোমার যে কিডনির যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল বা ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, তারা করবে কি, পানির যে রিঅ্যাবজর্পশনটা হয় সেটা কমিয়ে দেবে এবং বেশি বেশি ইউরিন এক্সক্রিশন করবে। তখন এভাবে তারা পানির সাম্যটা রক্ষা করবে। একইভাবে ধরো তুমি অতিরিক্ত খাবার স্যালাইন খেয়ে ফেলেছো 1 লিটার, তখন তোমার বডিতে খাবার স্যালাইনে থাকে সোডিয়াম ক্লোরাইড লবণ, ঠিক আছে? তখন সোডিয়াম যে আয়নটা আছে, মনে করো এই আয়নটা দেহের মধ্যে অনেক বেড়ে গেল। এই মুহূর্তে আমাদের যে কিডনি প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল আছে, সে করবে কি, এই সোডিয়ামের রিঅ্যাবজর্পশন বা পুনঃশোষণ বাড়িয়ে দিবে। এই পুনঃশোষণের বাড়িয়ে দেওয়ার ফলে দেহে সোডিয়াম জিনিসটা রেগুলেট হয়ে যাবে। আবার মনে করো যখন তোমাদের সোডিয়াম অনেক বেড়ে গেছে, তখন পুনঃশোষণটা মূলত কমাতে হবে। আমাদের যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল আছে, সে সোডিয়ামের পুনঃশোষণ কমিয়ে সোডিয়ামকে বেশি বেশি ইউরিনের মাধ্যমে বাইরে এক্সক্রিট করে দেবে। সো এভাবে আমাদের অসমো রেগুলেশন বা হচ্ছে পানি এবং খনিজ লবণের ভারসাম্য রক্ষা হচ্ছে। আচ্ছা, সামনে আমরা কিডনির ডিজিজ নিয়ে আলোচনা করবো, তার আগে তোমাদের একটা ফিগার দেখিয়ে নিই। এই যে দেখো, এখানে একটা কিডনির ক্রস সেকশন নেওয়া হয়েছে এবং এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে স্টোন। স্টোন বলতে এটা টিপিক্যাল পাথর না, এখানে হচ্ছে আমাদের বিভিন্ন খনিজ পদার্থ, যেমন এখানে ক্যালসিয়াম জমা হতে পারে বা অন্যান্য যে কোনো পদার্থ জমা হয় আমাদের কিডনির এই যে পেলভিস পার্টটা অথবা ইউরেটারের পার্টে কোনো যদি অবস্ট্রাকশন বা বাধার সৃষ্টি হয়, সেই অবস্থাটাকেই আমরা বলি বৃক্কের পাথর, সহজ ভাষায়। আচ্ছা দেখো, বৃক্কের পাথর সম্পর্কে তোমাদের বইয়ের সংক্ষেপে লেখা আছে, আমি ওই সংক্ষেপে আলোচনা করবো। বৃক্কের পাথরের শুরুতে যে কারণগুলো লেখা আছে, কিডনির প্রদাহ বা ইনফ্লামেশন, প্রস্রাবের সমস্যা, কিডনিতে পাথর পাওয়া, বুঝতে। আচ্ছা, এর লক্ষণগুলো লেখা আছে, এগুলো আসলে পরীক্ষা খুব বেশি আসে না, তারপরে এমসিকিউ জন্য তোমরা একটু দেখে রাখো। আচ্ছা, এখানে চিকিৎসা 2টা পদ্ধতির নাম লেখা আছে, এই 2টা নাম তোমরা একটু পড়ে নেবে, এমসিকিউ এক্সামে আসতে পারে, বাট এখান থেকে ডিটেইলস আসার সম্ভাবনা এসএসসি পর্যায়ে নেই বললেই চলে। চলো আমরা নেক্সট টপিকে যাই। আচ্ছা, এখন হচ্ছে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে ভিক্ষু বিকল, ডায়ালাইসিস এবং প্রতিস্থাপন। এতক্ষণ আমরা যে জিনিসগুলো আলোচনা করলাম, আমাদের কিডনির বিভিন্ন ফাংশন নিয়ে কথা বলেছি। কিডনির কাজ হচ্ছে আমাদের ফিল্ট্রেশন, অর্থাৎ রক্ত থেকে বর্জ্য পদার্থগুলো অপসারণ। এখন চিন্তা করো, কোনো কারণে আমাদের কিডনিটা ড্যামেজ হয়ে গেল, অর্থাৎ আমাদের এই যে বর্জ্য পদার্থ অপসারণ করার যে কথা কিডনির, সেটা সে করতে পারছে না। তো ফলশ্রুতিতে কি হবে? এর ফলশ্রুতিতে আমাদের বর্জ্য পদার্থগুলো ব্লাডে অ্যাকুমুলেট করবে, অর্থাৎ আমাদের ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন সবগুলো বর্জ্য পদার্থ এর পরিমাণ ব্লাডে বেড়ে যাবে। এখন ব্লাড থেকে যেহেতু কিডনি কাজ করতে পারছে না, আমাকে অন্য কোনো প্রসেসে ওই বর্জ্য পদার্থগুলো দেহ থেকে বের করতে হবে। তার মধ্যে একটা উল্লেখযোগ্য প্রসেস হচ্ছে আমাদের ডায়ালাইসিস।
ডায়ালাইসিস সম্পর্কে তোমাদের বইয়ে লেখা আছে, বাট আমি আগে একটু এক্সপ্লেইন করে আসি। চলো, ডায়ালাইসিস জিনিসটা হচ্ছে আমি যেটা বললাম, তোমাদের ব্লাডে বর্জ্য পদার্থ বেড়ে গেছে, নাইট্রোজেন ঘটিত বিভিন্ন বর্জ্য পদার্থ, সেটা হতে পারে ইউরিয়া, ইউরিক অ্যাসিড কিংবা ক্রিয়েটিন। এখন এই নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলোকে আমার কিডনি যেহেতু বাইরে বের করতে পারছে না, সো আমাকে অন্য কোনো উপায় সেটাকে বাইরে বের করতে হবে। সেই উপায়টাই হচ্ছে ডায়ালাইসিস। দেখো আমাদের হাত, ঠিক আছে, হাতে এটা হচ্ছে রিস্ট, এই জায়গায় এই যে নিচের যে অংশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা আর্টারি এবং একটা ভেইন। এসএসসি পর্যায়ে তোমাদের জন্য জরুরি হয় বলে আমি আর্টারি ভেইনের নাম এখানে বলবো না। দেখো এখন আমি এই আর্টারিকে একটা নলের মাধ্যমে ডায়ালাইসিস মেশিনের সাথে কানেক্ট করব এবং ভেইনকেও আরেকটা নলের মাধ্যমে ডায়ালাইসিস মেশিনে কানেক্ট করব। এখন আর্টারি থেকে যে ব্লাডটা ডায়ালাইসিস মেশিনে যাচ্ছে, এখানে একটা আংশিক বৈষম্যযুক্ত পর্দা রয়েছে। এই পর্দা তোমার ব্লাড থেকে ইউরিয়া এবং অন্যান্য যে বর্জ্য পদার্থগুলো আছে সেগুলোকে আলাদা করে একটা পৃথক পাত্রে নিয়ে যাবে, এবং যে পরিশুদ্ধ ব্লাডটা রইলো এইগুলোকে আলাদা করার পর সেই ব্লাডটাকে আবার আরেকটা নলের মাধ্যমে, দেখো ভেইনের মাধ্যমে আমার দেহে ফেরত পাঠানো হচ্ছে। অর্থাৎ আর্টারি থেকে আমি ব্লাডটাকে নিয়ে গেলাম, দেহের বাইরে ওটাকে পরিশোধিত করলাম এবং ভেইনের মাধ্যমে আবার দেহে দিয়ে দিলাম, যার ফলে কি হলো, আমার ব্লাডটা পরিশুদ্ধ হলো। অর্থাৎ বর্জ্য পদার্থগুলো বেড়ে যাওয়ার ফলে আমার দেহে যে জটিলতাগুলো তৈরি হতে পারতো সেগুলো থেকে আমি প্রাথমিকভাবে বেঁচে গেলাম। সো এটাই হচ্ছে সংক্ষেপে ডায়ালাইসিস প্রক্রিয়া। দেখো ডায়ালাইসিস সম্পর্কে বইয়ে যেটা লেখা আছে সেটা আমি একটু মার্ক করে দিয়ে এক্সপ্লেইন করার পর। দেখো আমি যেটা এক্সপ্লেইন করলাম সেগুলো বইয়ে লেখা আছে। ধমনী থেকে রক্ত ডায়ালাইসিস টিউবের মাধ্যমে প্রবাহিত করানো হয়। এরপরে যে কথাগুলো লেখা আছে এই বৈষম্যবদ্ধ পর্দা দিয়ে আলাদা করা হয়, এরপরে এটা ভেইনের মাধ্যমে আবার আমাদের দেহে ফেরত আনা হয়। আপাতত এসএসসি লেভেলে এতটুকু জানলেই তোমাদের জন্য ইনাফ। চলো এরপর আমরা বলবো কিডনি প্রতিস্থাপন। মনে করো একজনের কিডনি বিকল হয়ে গিয়েছে, এখন তার কিডনিটাকে আমি যদি কোনো সুস্থ মানুষের কিডনি দিয়ে রিপ্লেস করতে পারি তাহলে তার কিডনির ফাংশনগুলো সে মেনটেন করতে পারবে। কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে যে জিনিসটা আমাদের শুরুতেই দেখতে হবে সেটা হচ্ছে শুরুতে ব্লাড গ্রুপ টেস্ট করা হয়, তবে তার থেকেও একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে টিস্যু ম্যাচ করে কিনা। এই দেখো টিস্যু ম্যাচ করার কথাটা বলা হয়েছে এখানে। অর্থাৎ একজনের সাথে আরেকজনের যদি টিস্যু বা আমাদের যে অনেকগুলো কোষ মিলে যে কলা গঠন করে, সেটা তোমরা ক্লাস 8-এও পড়ে এসেছো বা 9-এও শুরুতে পড়বা, সেই টিস্যু যদি একজনের সাথে আরেকজনের ম্যাচ না করে তাহলে কিডনি রিপ্লেস করা যাবে না। আচ্ছা, এখানে অনেক কিছু বলা হয়েছে। নিকটাত্মীয় কিডনি দেওয়া যেতে পারে, কারণ নিকটাত্মীয় ক্ষেত্রে একটা সুবিধা কি টিস্যু ম্যাচ করার চান্স বেশি থাকে। আর মিলিত ব্যক্তির কিডনি দেওয়া যায় সেক্ষেত্রে হচ্ছে ব্রেইন ডেড মানুষ যারা আছে তাদের কিডনি আমরা রিপ্লেস করতে পারি। আমাদের দেশে বিভিন্ন আইন কানুন সম্পর্কে লেখা আছে, এগুলো তোমরা একবার পড়লেই বুঝতে পারবে, এখানে সব এক্সপ্লেইন করার খুব বেশি জিনিস নাই। আরেকটা জিনিস যেটা লাস্টলি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে আমাদের একটা ধারণা ছিল যে আমাদের বেশি বেশি পানি পান করতে হবে কিডনিকে সুস্থ রাখার জন্য, বা ধারণা এক পর্যায়ে ভুল দেখা গিয়েছে। যেমন কার কতটুকু পানির দরকার পড়বে সেটা ডিপেন্ড করবে তার এইজ, তার সেক্স, কিংবা তার হচ্ছে ওয়ার্ক হ্যাবিট অথবা তার ওয়েদারের উপর। সেগুলো তোমাদের বইয়ে লেখা আছে। আচ্ছা, একটা সতর্কবার্তা বইয়ে দেওয়া আছে এবং এটা আসলে একটা লাইফ লেসন, শুধুমাত্র একাডেমিক কাজে লাগবে এমনটা না। আমাদের মধ্যে একটা কমন অভ্যাস রয়েছে যে অতিরিক্ত গরমে ঘেমে গেলে আমরা হচ্ছে ORS স্যালাইন দিই। এই ওরাল স্যালাইনের মধ্যে থাকে প্রচুর পরিমাণে সোডিয়াম ক্লোরাইড। এখন এই সোডিয়াম ক্লোরাইড যুক্ত স্যালাইন যখন আমি প্রয়োজনের থেকে বেশি নিব তখন আমার দেহে সোডিয়াম আয়নের পরিমাণ অনেক বেড়ে যাবে। এখন এই সোডিয়াম আয়নের বডির মধ্যে একটা নির্দিষ্ট রেঞ্জ রয়েছে, ঠিক আছে? এটা তোমাদের এসএসসি লেভেলে মুখস্থ করতে হবে না, বাট আমি তোমাদের বোঝার জন্য জাস্ট বলে দিই। 145 থেকে 145 মিলিমোল পার লিটার, এটা হচ্ছে আমাদের রক্তে কতটুকু সোডিয়াম থাকতে পারে সেটা একটা রেঞ্জ। এটার থেকে কম হলেও এটা আমাদের দেহের জন্য ক্ষতিকর, বেশি হলেও ক্ষতিকর। এখন এই রেঞ্জের থেকে সামান্য বেশি বা সামান্য কম হলে আমাদের কিডনি সেটাকে রেগুলেট করতে পারে।
বাট এটা যখন অনেক বেশি হয়ে যাবে, দেখা যাবে যে 145 থেকে বাড়িয়ে তুমি এখান থেকে অনেক বাড়িয়ে ফেলেছো, তখন আমাদের কিডনি আর এটাকে কমাতে পারবে না। ঠিক সেই মুহূর্তে আমাদের কিডনি বিকল হয়ে যেতে পারে, যা থেকে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই একটা লাইফ লেসন, সেটা হচ্ছে ওআরএস বা হচ্ছে ওরাল স্যালাইন, এটা হচ্ছে কোনো রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজের মতো করে নেওয়া যাবে না। দেখো, এখানে আমাদের কিছু উপদেশ বানিয়ে দিয়েছি, তোমরা ফলো করতে পারো। চাই যে অতিরিক্ত ঘামের ক্ষেত্রে লেবুর রস এবং সামান্য লবণ মিশ্রিত শরবত যথেষ্ট। ডায়াবেটিস না থাকলে এখানে তুমি কিছু সুগার যোগ করতে পারো। আচ্ছা, আরো কিছু সতর্কতা দেওয়া আছে, এটা তোমাদের লাইফের জন্য বেশি ইম্পর্টেন্ট যতটা না একাডেমিকের জন্য ইম্পর্টেন্ট। টনসিল কথাটা হবে না, আসলে টনসিলাইটিস, অর্থাৎ আমাদের যে টনসিল আছে, টনসিল হচ্ছে আমাদের বডির একটা গ্ল্যান্ড, এখানে যখন কোনো প্রদাহ হয় সেটাকে আমরা বলি টনসিলাইটিস। এবং কোষপত্রের রোগ থেকে সাবধান হওয়া প্রয়োজন, কারণ এখান থেকে পরবর্তীতে কিডনিতে ইনফেকশন হতে পারে। এবং আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে ধূমপান ত্যাগ করা। যারা স্মোকার তাদের ক্ষেত্রে এটার চান্স খুব বেশি থাকে। এবং হচ্ছে ব্যথা নিরাময়ের ঔষধ, যেমন হচ্ছে আমরা অনেক ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া নিজেরা পেইন কিলার নিয়ে থাকি, যেটা হচ্ছে আমাদের কিডনিতে পরবর্তীতে সংক্রমণের জন্য একটা বড় কারণ হয়ে দাঁড়াতে পারে। বড় কথা হচ্ছে নিয়ম মেনে জীবনযাপন করতে হবে। সো তোমাদের এসএসসি লেভেলে চ্যাপ্টার 8 রেজনের জন্য এতটুকুই ইম্পর্টেন্ট ছিল। আশা করি তোমরা ক্লাসটা এনজয় করেছো। সবশেষ সবার জন্য একটাই বার্তা, টেক কেয়ার অফ ইউর কিডনিস অ্যান্ড দে উইল টেক কেয়ার অফ ইউ। অর্থাৎ তুমি যদি তোমার কিডনির যত্ন নাও, তাহলে কিডনি তোমার শরীরের যত্ন নেবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।